তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে থিম রাইটিং। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া থিম রাইটিং যে দেখব, থিম এবং সামারি দুইটার মধ্যে পার্থক্য কি? রাইট, থিম এবং সামারি কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই এক মনে করো, ঠিক আছে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে এক মনে করো। বাট আমি তোমাদেরকে আবারও বলতে চাই যে সামারি একটা জিনিস, থিম আরেকটা জিনিস, আর কবিতার ক্ষেত্রে তো দুইটার মধ্যে মেজর পার্থক্য আছে। সো দুইটা জিনিস কোনো সময়ই এক না, দুইটা লেখার অ্যাপ্রোচ থেকে শুরু করে সবকিছুই ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো আসলে থিমটা কি, তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া থিম কি? দেখো সহজ কথায় যদি বলি, ধরো তুমি একটা গল্প পড়ছো বা একটা কবিতা পড়ছো, একটা গল্প বা একটা কবিতা পড়ার পরে আমরা যে নৈতিক শিক্ষাটা পাই বা আমরা যে শিক্ষাটা পাই, সোজা কথা আমরা যে শিক্ষাটা পাই বা আমরা যে মোরালটা পাই, সেটাই হচ্ছে কি বলতো, বা আমরা যা শিখতে পারি, যে শিক্ষা পাই অথবা আমরা যা শিখতে পারি সেইটাই কি, সেইটাই হচ্ছে থিম। সামারিটা সাধারণত কি ছিল, ধরো কোনো একটা কিছুর বর্ণনা ছিল না, ধরো একটা কবিতার ক্ষেত্রে, ধরো ড্রিমস কবিতার ক্ষেত্রে বারবার আসে যে কি হয়েছে না হয়েছে, একটা বর্ণনা ছিল, পুরা জিনিসটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা ছিল। বাট থিমের ক্ষেত্রে কি বলতো, থিমটা হচ্ছে আমরা যে মেইন শিক্ষাটা পাই সেইটা হচ্ছে আমাদের থিম। এখন দ্য আনটোল্ড ওয়ার্ডস মানে যেটা হচ্ছে না বলা কথা, সেটা কি? লেখক সরাসরি যা বলেন না, কিন্তু আমরা তার লেখার গভীরে যে অর্থ খুঁজে পাই সেটাই হচ্ছে থিম। ধরো ড্রিমস কবিতাটা, এইটা দিয়ে আসলে ও কি বোঝানোর চেষ্টা করছে আমরা দেখবো একটু পরে, যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন কি জেগে দেখতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। তোমরা যদি, আমি যদি বলি আসলে এখানে তোমার কবি মেইনলি কি বোঝানো মানে বোঝাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন কিন্তু দ্য আনটোল্ড ওয়ার্ডস। দ্য আনটোল্ড ওয়ার্ডস মানে কি ভাইয়া? যে কথাগুলা কেউ বলে না, ঠিক আছে, যে কথাগুলা কেউ বলে না, বা মানে কবি ডিরেক্টলি বলে নাই, বাট সে ইঙ্গিতটা কি করছে, হার্ড ওয়ার্কের প্রতি, ডিটারমিনেশনের প্রতি সে হচ্ছে ইঙ্গিত করেছেন এবং সেটাই কিন্তু বলা হচ্ছে। তাইলে যখন আমাকে বলবে যে তুমি সামারি লেখো ড্রিমস পয়েমের, তাইলে ওই ঘুমায় স্বপ্ন দেখো না, জায়গা স্বপ্ন দেখো, হার্ড ওয়ার্ক করো, বিস্তারিত লিখবা। বাট থিমের ক্ষেত্রে কি, তার যে হার্ড ওয়ার্ক, তার যে ডিটারমিনেশন বা পরিশ্রম করার যে গুরুত্ব, এই ব্যাপারটা থিমে চলে আসবে, ঠিক আছে? ধরো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে আমরা কি হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প প্রায় সবাই জানি না, যে হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প, খরগোশ এবং কচ্ছপের গল্প, এইটা আসলেও তোমার মানে যদি তোমাকে একটা সামারি লিখতে বলি এই গল্পটার, তুমি কি লিখবা বলো তো? তুমি লিখবা হচ্ছে প্রথমে দৌড়টা শুরু হয়েছিল, খরগোশ অনেক জোরে দৌড়তেছিল, অর্ধেক রাস্তা গিয়ে তার মনে হইলো ধারে কাছে তো কচ্ছপ নাই, আমি একটু রেস্ট নিই। পরবর্তীতে সে এমন ঘুমাইছে যে খরগোশ একটু 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 করে আগে তার আগে চলে গেছে, এবং সে যখন ফিনিশিং লাইনে টাচ করবে এমন সময় কি মানে খরগোশের ঘুম ভাঙছে। এইটা তো একটা গল্পের নিরেট বর্ণনা, বাট এখানে আসলে আমাদের কি শিক্ষা দিচ্ছে? স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, অর্থাৎ যে লাইফে ধীরস্থিরভাবে আগায়, সিস্টেমেটিক্যালি আগায়, সে যতই পেছনে থাকুক একটা সময় সে অনেক ভালো করে বা আগায়। এই শিক্ষাটাই হচ্ছে থিম। তো সামারি আর থিমের মধ্যে পার্থক্য বুঝছো? সামারি এবং থিমের মধ্যে কি পার্থক্য বোঝা গেছে বলতো? যে ভাইয়া সামারি আর থিমের মধ্যে পার্থক্য বুঝছি, তার মানে লেখকের মনের কথা বা উদ্দেশ্য, এইটা বোঝাই হচ্ছে থিম। লেখকের মনের কথা বা উদ্দেশ্য বোঝাটাই কি বলতো? থিম। আচ্ছা, এখন আমরা সামারি আর থিমের মধ্যে কিছু পার্থক্য দেখি, ঠিক আছে? যে সামারিতে আমরা আসলেও কি বলি, থিমে কি বলি। স্টুডেন্টদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, তোমরা সামারি আর থিমের মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝো না, এবং ডিফারেন্সটা না বোঝার কারণে দুইটা একই রকম লিখে চলে আসো। বাট দুইটাই পরীক্ষায় আসতে পারে যেহেতু, সো দুইটার মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। এখন কবিতা থেকে সামারি আসতেও পারে, নাও আসতে পারে, বাট কবিতা থেকে থিম আসবেই। সো দুইটার পার্থক্য বুঝতে হবে। দেখো আমাদের সামারির ক্ষেত্রে মেইন ফোকাসটা কি থাকে, মূল ঘটনাটা কি বা ঘটনা প্রবাহটা কি, সেইটার প্রতি আমাদের ফোকাস থাকে। ওই যে হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্পের মতো, যে কে কার আগে দৌড়াইছে না দৌড়াইছে সেটা। বাট থিমের মানেটা কি? থিমের মানে হচ্ছে মূল বিষয়বস্তু বা অন্তর্নিহিত যে অর্থ, মূল বিষয়বস্তু বা অন্তর্নিহিত যে অর্থ, সেটা বোঝাইছে, ঠিক আছে? তারপর ধরো কোয়েশ্চেন, আমরা সামারিতে সবসময় খুঁজি যে কি হয়েছে, মেইন কাহিনীটা কি, কোনটার পরে কোনটা ঘটছে সেইটা। বাট আমাদের থিমে মেইনলি
খুঁজি আমরা কেন ঘটছে, এর অন্তর্নিহিত শিক্ষাটা কি, এইটা আমরা খুঁজি থিমের ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে সামারিটা যখন লিখি আমরা আক্ষরিক অর্থেই লিখি, এই দৌড়াইছে, এর পিছনে গেছে, এই করছে, সেই করছে, এগুলা। বাট যখন আমরা থিম লিখি তখন কিন্তু রূপক বা প্রতীকী অর্থে লিখি। অর্থাৎ ধরো আমি তোমাকে বলি এটারে কি বলে, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তার মানে কি, ওই যে ধীরস্থির লাইফ অনেক দূর এগিয়ে নিয়ে যায়, এইটা কিন্তু একটা শিক্ষা বা এইটাকে একটা প্রতীক, প্রতীকী অর্থে, এই প্রতীকী অর্থেটা আমরা হচ্ছে থিমে ফোকাস করব। তারপর ধরো পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণটা কিরকম, এইটা হচ্ছে সামারির ক্ষেত্রে সবসময় বলি যে তোমার ধরো কবিতা হইলে কবির দৃষ্টিভঙ্গিটা তোমার লিখতে হবে, তোমার পার্সোনাল কোনো অপিনিয়ন দেয়া যাবে না। বাট থিমের ক্ষেত্রে তুমি আসলেও কি বুঝছো বা সার্বজনীন দৃষ্টিকোণটা কি। হেয়ার অ্যান্ড টর্টোয়েস গল্পটা এই যে দেশে দেশে পড়ানো হয় বা বাংলাদেশে এই যে এত পড়ানো হয়, এটা সার্বজনীন দৃষ্টিভঙ্গি মানে সার্বজনীন দৃষ্টিভঙ্গিটা কি, যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ঠিক আছে, সো এই দৃষ্টিভঙ্গিটাতে হচ্ছে থিমের ক্ষেত্রে ফোকাস করতে হবে। কতটুকু লিখবো, সাধারণত মানে আমরা সামারিটা বলি মূল টেক্সটের 1/3, 5-6 লাইন। থিমের ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত, 50 থেকে 65টা শব্দ লিখবা, মোরলেস 5-6 লাইন লিখবা। তোমাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বুঝছি এ পর্যন্ত? এই পর্যন্ত বুঝলেই তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। এখন আমরা থিম লেখার কিছু গোল্ডেন রুলস দেখব, যে আমরা আসলে থিম লেখার সময় কি কি হচ্ছে খেয়াল করব। প্রথমে হচ্ছে আমরা কোনো ঘটনা লিখবো না। ধরো তোমাকে কিং মিডাসের গল্পটা দিল, কিং মিডাসের গল্পটা কি ছিল, যদি খুব ভুল না করি 9-10-এ পড়ছিলাম, যে রাজার একটা ইচ্ছা ছিল পূরণ হওয়ার মতো, এখন সে যখন হচ্ছে চাইছে সৃষ্টিকর্তা বা জাদুকর এরকম কিছু একটা ছিল, তো তাকে সে বলছে যে আমি যা ধরবো তাই যেন স্বর্ণ হয়ে যায়। ঠিক আছে, কিং মিডাসের এটা একটা আকাঙ্ক্ষা ছিল। তো তারপর যখন সে গেল, সে তার ওয়াইফকে টাচ করলেও সে মানুষ থেকে স্বর্ণ মানে মূর্তি হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি জানি বলে, তার ছেলে মেয়েদের টাচ করলেও এরকম হচ্ছে, মানে যা টাচ করে তাই স্বর্ণ হয়ে যাচ্ছে। তো দেখা গেছে তার ম্যাটেরিয়ালিস্টিক বা দুনিয়াদারির প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল। পর দেখা গেছে এই জন্য কিন্তু আলটিমেটলি তার হিউম্যান রিলেশনশিপস বা এই জিনিসগুলো থেকে সে অনেক দূরে চলে আসছে, অর্থাৎ তার ডিস্ট্রাকশন বা ডাউনফল হয়েছে। ঠিক আছে, এই যে বললাম না তার ডিস্ট্রাকশন বা ডাউনফল হয়েছে, এইটা কিন্তু মূল কথা, যে বেশি লোভ, অতি লোভে তাঁতি নষ্ট। সো এই জিনিসটা হচ্ছে থিম। আর এই যে পুরা গল্পটা বললাম না, কি টাচ করছে, কি স্বর্ণ হয়েছে না হয়েছে, এইটা হচ্ছে তোমার সামারি। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আক্ষরিক অর্থের বদলে প্রতীকী অর্থ। ঠিক আছে, ধরো আমি তোমাকে বলি উইলিয়াম ব্লেকের একটা কবিতা আছে স্কুল বয়, আমরা হচ্ছে দেখব, সেখানে স্কাইলার্ক হচ্ছে একটা পাখি, সাধারণত চাতক পাখি না কি পাখি, বাট এইখানে স্কাইলার্ক যে পাখি, এই জিনিসটা আমরা উল্লেখ করবো সামারিতে। বাট স্কাইলার্ক আসলে কিসের প্রতীক বলতো, স্বাধীনতার প্রতীক বা ফ্রিডমের প্রতীক। এই জিনিসটা হচ্ছে আমাদের থিম। ঠিক আছে, এই জিনিসটা উল্লেখ করাই হচ্ছে আমাদের থিম। থিমের মূল বিষয়বস্তু হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা। আর ধরো কেস, কেস মানে কি, খাঁচা, খাঁচা, কেস মানে খাঁচা, এইটা হচ্ছে আক্ষরিক অর্থ। কিন্তু এইটা কিন্তু তোমার বন্দি দশার প্রতীক, অর্থাৎ তোমার এই যে বন্দি আছে, এই এইটাই হচ্ছে তোমার থিম। ঠিক আছে, সো এগুলো আমরা একটু রিডিং পড়লেই বুঝবো। তারপরে একটা বিষয় হচ্ছে রিডার রেসপন্স থিওরি বা পাঠকের প্রতিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা সামারি লেখার ক্ষেত্রে সবসময় আমরা একটা কথা বলি, যে লেখক বা কবি কি বুঝিয়েছেন তুমি সেটাতে ফোকাস করবা, তোমার পার্সোনাল কোনো অপিনিয়ন তুমি দিবা না। বাট থিমের ক্ষেত্রে যেটা হয় যে এখানে লেখক কি বোঝাইছে ওইটা তোমার লিখতে হয় না, তুমি কি বুঝেছো বা সার্বজনীন ভাবে এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়। ধরো কিং মিডাসের গল্পটা দিয়ে আসলেও কি, যে ডাউনফল অফ এ গ্রিডি পারসন বা লোভ করলে যে ডিস্ট্রাকশন হয়, এই জিনিসটা বোঝানো হয়েছে। হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্প দিয়ে কি বোঝানো হয়েছে, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে থিমগুলা, এই জিনিসগুলা হচ্ছে থিম, আর এই যে তার বর্ণনাগুলা, এগুলা হচ্ছে সামারি। দেখছো ভাইয়া, কিন্তু ঘুরে ফিরে একই কথা বলতেছি, একই কথা কিন্তু বলতেছি এবং একই কথা। তারপর কিন্তু সামারির ক্ষেত্রেও বলছি যে জীবনীমূলক তথ্য এড়ায় চলবা। ধরো থিমে অনেক সময় আমরা কিছু ব্যক্তিগত মতামত দিয়ে দিই। ধরো জন কিটস এমন একটা মানে খুব বিখ্যাত একটা ইংরেজ কবি, ঠিক আছে, মানে ইংরেজি সাহিত্যের একজন কবি,
তো দেখা গেছে তার মানে সাহিত্যগুলার মধ্যে মৃত্যু চিন্তা বেশি ছিল, সেটার একটা রিজন হইতে পারে সে যক্ষায় আক্রান্ত ছিল সেজন্য। কিন্তু এই জিনিসটা আমরা থিমে লিখবো না, এই জিনিসটা আমরা জানি, আমরা নিজেরা জেনে রাখবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমাকে শুধু টেক্সট যতটুকু দিবে তার উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে থিম লিখতে হবে, যেটা সার্বজনীনভাবে গৃহীত, সার্বজনীনভাবে গৃহীত, ঠিক আছে? এই জিনিসটা লিখতে হবে। তারপরে ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা বাদ দিব, মানে সোজা কথা ভাই, কোন যুদ্ধের সময় এই কবিতা লেখা হয়েছিল, এটার পটভূমি কি, কত সালে লেখা হয়েছে, কি হয়েছে, এগুলা সব বাদ, মেইন কথা লিখবো, ঠিক আছে? তারপর নাম উল্লেখ না করা। আধুনিক নিয়ম অনুসারে থিমটা যখন তুমি লিখবে, কোনো কবিতার নাম, কবির নাম এগুলা লিখবা না, যে দিস প্যাসেজ ইজ টেকেন ফ্রম বা দিস পোয়েম ইজ ফ্রম যে দ্য স্কুল বয় পোয়েম, ঠিক আছে? এই ধরনের যে লেখাগুলা, ঠিক আছে, যে এইটা এখান থেকে নেওয়া হয়েছে, যেরকম এটা কোনো সময় বলবা না ডোন্ট সে দিস এক্সট্রাক্ট, মানে এই খণ্ডিতাংশটা বা এই অংশটুকু ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম বেঙ্গলস ফেস। এছাড়া এটা বাদ দিয়ে তুমি মেন কথা, যে আচ্ছা এখানে আসলে মেন কথা কি, যে আমি মানে বাংলার রূপ এতই সুন্দর যে আমি অন্য কোনো দেশের রূপ দেখতে চাই না, সো এটা কি দেশপ্রেম বা দেশের প্রকৃতির প্রতি প্রেম, এইটা বোঝানো হয়েছে। তুমি ডিরেক্ট এটা দিয়ে শুরু করবা, কোত্থেকে নেওয়া হয়েছে, কে লিখছে, এগুলা তোমার লেখার কোনো প্রয়োজন নেই। বুঝছি আমরা? এ পর্যন্ত বুঝতে পারছি? বলো তো, একটু রেসপন্স করো তো, এ পর্যন্ত বুঝছি কিনা। আচ্ছা, তারপর ধরো তোমাদের একটা নেক্সট প্রশ্ন আসে যে ভাই একটা আদর্শ থিম আমরা কিভাবে লিখবো? আপনি তো বলছেন 5 থেকে 6টা লাইন লিখতে, বাট কিভাবে লিখবো? তুমি কয়েকটা ভাগে ভাগ করে নিবা। প্রথম স্টেপটা হচ্ছে ফার্স্ট 2 লাইন তুমি কিভাবে ডেভেলপ করবা। কবিতার মূল সুরটি 1 অথবা 2 বাক্যে লিখবা, অর্থাৎ মেইন আইডিয়াটা কি, সেন্ট্রাল আইডিয়াটা কি। ধরো কচ্ছপ আর হচ্ছে কি খরগোশের গল্পটা আসলো, তাহলে মেন জিনিসটা কি, যে তোমার লেগে থাকতে হবে, তুমি যতই ট্যালেন্টেড হও যাই হও তোমার লেগে থাকতে হবে, নাহলে একটা টাইমে কি তুমি হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যাবা রেস থেকে। সো এই জিনিসটাই তুমি লিখবা। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে মাঝের 2-3 লাইনে কবিতার ভেতরে লুকিয়ে থাকা রূপক বা সিম্বলগুলোর ব্যাখ্যা দাও। ধরো এইখানে সে তো ঘুমায় পড়ছিল, মানে খরগোশ আর কচ্ছপের গল্প, সে ঘুমায় পড়ছিল, তো এই ঘুম কি সেই ঘুম না, এই ঘুম হচ্ছে তার লেজিনেস বা অবহেলা, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। এইরকম কানেক্ট করে 2-1টা জিনিস লিখবা যেগুলো তুমি বুঝো, আমরা ওইভাবেই পড়াবো যেন তুমি বুঝতে পারো। তারপরে শেষ 1 লাইন একটা সার্বজনীন সত্য কথা বা শিক্ষা দিয়ে শেষ করো, যে এইটা আসলেও স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে আমাদের রেসে থাকতে হবে, বা এরকম একটা সার্বজনীন যেটা অ্যাকসেপ্টেড কথা সেটা দিয়ে হচ্ছে শেষ করবা। এই হচ্ছে তোমাদের 3টা স্টেপ, এবং এই 3টা স্টেপ অনুসরণ করলেই তোমার একটা পারফেক্ট থিম লেখা হয়ে যাবে। এখন বলবা ভাই এইটুকু লিখলেই ফুল নাম্বার দিবে, তুই আগে এইটুকু লেখ ঠিকভাবে, এইটুকু লিখলে মানে যা দরকার 95% পাওয়ার তার চেয়ে বেশি দিবে, ঠিক আছে? আচ্ছা আসো, তারপরে হচ্ছে ধরো লিখলা, এখন মনে মনে চেক করবা যে আমি এই জিনিসগুলা লিখছি কিনা। আচ্ছা আমি কি ঘটনার বর্ণনা কমায় ভাবাত তো লিখছি? অবশ্যই। আমি কোনো ঘটনার বর্ণনা লিখবো না, ঘটনা বা কবিতার কোনো বর্ণনা লিখবো না, লিখবো না, ঠিক আছে? আচ্ছা আমি কি কোনো প্রতীক বা কি সিম্বলিক শব্দের অর্থ ব্যাখ্যা করেছি? অবশ্যই। ওই যে ধরো স্কাইলার্ক, স্কাইলার্ক দিয়ে তোমার কি ছিল? স্কুল বয় স্কাইলার্ক, এটা তো একটা পাখি, এটা দিয়ে তোমার কি বোঝাইছে? মুক্তির প্রতীক। এইরকম ইম্পর্টেন্ট সিম্বলগুলা ডেসক্রাইব করেছি কিনা, ঠিক আছে? ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্ট সিম্বলস। এখন কথা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট সিম্বলসগুলো আমরা বুঝবো কিভাবে? যখন পড়াবো তখন একাই বুঝবা, এবং এইটা বুঝবা দেখেই তো তোমাদের পড়াচ্ছি, নইলে তো আর পড়াইতাম না। আমি কি অপ্রয়োজনীয় ঐতিহাসিক বা জীবনীমূলক তথ্য বাদ দিয়েছি? অবশ্যই এটা বাদ দিতে হবে। আজাইরা কোনো কথা লেখা যাবে না, আজাইরা অথবা আউট অফ কনটেক্সট কিছু লেখা যাবে না, লেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা
আমার থিম কি 5 থেকে 6 লাইনের মধ্যে সীমাবদ্ধ? ইয়েস, এইটা মাস্ট। অনেক সময় প্রত্যেকটা এইচএসসি পরীক্ষার আগে পোলাপানদের ধৈরে ধৈরে বলি যে সামারি দয়া করে 5-6 লাইনের বেশি লিখবা না। পরীক্ষা দিয়ে আসে বলে ভাই আমি 1 পেজ লিখছি, আমার কয় নাম্বার কাট? এই ধরনের মেসেজ কেউ দিলে তারে নগদে ব্লক মেরে দিব। 5 থেকে 6 লাইন বলছি, এর বাইরে একটা অক্ষরও লিখবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা ধরো এই যে স্কুল বয়, হ্যাঁ, স্কুল বয় কবিতাটার আমরা একটা ব্যাড থিম দেখব, আর একটা গ্রেট থিম বা যেরকম থিম লেখা দরকার সেরকম আমরা একটা থিম দেখব, ঠিক আছে? ধরো স্কুল বয় কবিতাটাতে কি ছিল যে আরে সে সকালে উঠে আছে বলতেছে স্কুলে যায় আমি একটা খাঁচার মধ্যে থাকি, আমার কি দরকার স্কুলে যায়, আমি প্রকৃতি অনুভব করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি। এইটা হচ্ছে তোমার সামারি, ঠিক আছে? ধরো একটা থিম তোমরা লিখছো, থিমটা ধরো এটা তোমাদের লেখা, ঠিক আছে, বা নর্মাল স্টুডেন্টদের লেখা। The boy does not like to go to school. He thinks that school is like a case. স্কুলটাকে একটা খাঁচার মতো, and his teachers is cruel, ঠিক আছে? আচ্ছা দেখো, এইখানে তোমার অনেকগুলা ভুল আছে। প্রথমত হচ্ছে তোমারে বলছে ভাই থিম লিখতে, তুমি এটা লিখা ফেলছো সামারি, তুমি এটা লিখে ফেলছো সামারি, ভাই তুমি সামারি কেন লিখবা? তোমারে কি জানতে চাইছে? তোমারে কি একটাবারও জানতে চাইছে যে এই ছেলেটা অনেক ক্রুয়েল ছিল, এই ছেলেটা এই করছে, সেই ছেলেটা এই করছে, তার স্কুলে যাইতে মন চায় না, হ্যান চায় না, ত্যান চায় না? এটা গল্প, তুমি কোনো সময় গল্প লিখবা না থিমে, তোমাকে চাইছে থিম লিখতে। তাইলে এখানে তার সেন্ট্রাল থিমটা কি বলতো? দ্য সাপ্রেশন অফ দ্য চাইল্ডহুড ইনোসেন্স বাই দ্য রিজিড ফর্মাল এডুকেশন সিস্টেম। তার মানে কি, এই যে আমাদের এডুকেশন সিস্টেমে প্রতিদিন ঘুমের থেকে উঠে চোখ ডলতে ডলতে স্কুলে যাওয়া লাগে, ঠিক আছে, এই জন্য আমাদের অনেক কি শৈশবটা অনেকের নষ্ট হয়, খেলতে যাইতে পারে না, এই করতে পারে না। এই যে আমাদের ফর্মাল এডুকেশনের কারণে তার যে ইনোসেন্সটা, তার ভেতরের যে শিশুটা, এইটাকে যে মেরে ফেলা হচ্ছে বা এটাকে যে অবদমন করা হচ্ছে, দমিত করা হচ্ছে, এইটা হচ্ছে আসল কথা বা এইটা হচ্ছে সেন্ট্রাল থিম। একবার ওকে আমি এখানে বলছি যে কি স্কুলে কি চাইছে না চাইছে, ইট পর্ট্রেস হাউ ফোর্সড institutional learning can act as a case that destroys a child's natural joy and potential. তার মানে দেখো এখানে বলছি স্কুলে ডিরেক্ট কেজের সাথে তুলনা করছে, এটা তো সামারি হয়ে গেল, বাট এখানে বলছে যে কিভাবে সে দেখাইছে যে ফর্মাল এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো খাঁচার মতো কাজ করে, ঠিক আছে, এবং তার যে ন্যাচারাল জয় আছে বা পটেনশিয়াল আছে এটাকে নষ্ট করে, ঠিক আছে? শেষ, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো আমাদের কি আছে দেখি। Ultimately, it suggests that true growth requires a nurturing and free environment rather than a strict surveillance. এই তার মানে কি? সার্ভাইলেন্স স্পেলিংটা ইচ্ছা করে লিখছি, এটা অ্যাডমিশনে আসে, বানানটা ভুল করো না। SUR সার, ভেইল VEIL, ল্যান্স LANCE, ঠিক আছে? এটার স্পেলিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কবিতাটা আসলেও আমাকে বুঝাইছে যে ফর্মাল এডুকেশনের বাইরে বা একটা বাচ্চার ভালো গ্রোথের জন্য নার্চারটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটা মুক্ত আবহাওয়া প্রয়োজন, যেখানে সে নিজে মানে ক্রিয়েটিভ থিঙ্কিং বলো বা সে নিজেকে নিজে সময় দিতে পারবে। ধরো ঢাকা শহরে কি হয়, খেলার জায়গা নাই, এই জায়গা নাই, সেই নাই, ঠিক আছে? এই যে আমাদের রিজিড বা ফর্মাল এডুকেশন সিস্টেম, এটার যে ফ্ল, এইটার এগেনস্টে গিয়ে কিন্তু এখানে বলা হয়েছে এবং এইটা একটা গ্রেট থিম বা প্রো স্টাইল থিম হয়েছে। বাট তুমি কোনো সময় থিমের মধ্যে কোনো গল্প আনবা না। এখানে কি একবারও বলছি যে সে এই বালকটা বলছে যে আমি তো খাতার মধ্যে আছি, আমার টিচাররা অনেক ক্রুয়েল, কাইন্ড না, এগুলা বলছি? বলি নাই। তার মানে আমি এখানে কোনো গল্পই বলতে পারবো না। আমি কোনো গল্প না বলে আমার মূল ভাবটা আমার এখানে তুলে ধরতে হবে, ঠিক আছে? বুঝছো? এবং এই যে লাস্টের লাইনটা, আলটিমেটলি, লাইনটা খেয়াল করো, আলটিমেটলি ইট সাজেস্ট দ্যাট true growth requires a nurturing and free environment rather than a strict surveillance. Strict surveillance মানে কি? কঠোর নজরদারি। এই যে আমাদের ফর্মাল এডুকেশন সিস্টেমটা, আজকে এই পরীক্ষা, কালকে এই সেই, এটা কিন্তু একটা স্ট্রিক্ট সার্ভাইলেন্সের মধ্যে নিয়ে আসে, একটা নিয়মের মধ্যে নিয়ে আসে। বাট এখানে বোঝাতে চাইছে যে একটা বাচ্চার নার্চারের জন্য বা বিকাশের জন্য এইটার চেয়ে তার একটা ফ্রি এনভায়রনমেন্ট, একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা প্রয়োজন। সো এক লাইনে কিন্তু উঠে আসছে। সো আমি এখানে যে স্টেপগুলা বলছিলাম, ঠিক আছে, ঘটনার ভাবার্থ কমায় লিখছি, ভাবার্থ লিখিই নাই, আমি যা অর্থ সেটাই লিখছি, আক্ষরিক কোনো বর্ণনা আমি লিখি নাই।
সিম্বল গুলা কি ব্যাখ্যা করছি? হ্যাঁ, ওই যে স্ট্রিক্ট সার্ভাইলেন্স কেস দিয়ে আমি বুঝাইছি। অপ্রয়োজনীয় জীবনীমূলক তথ্য বাদ দিছি এটা কে লিখছে, কি করছে, এগুলা সব বাদ, আমি জানিও না। 5 থেকে 6 লাইনের মধ্যে লিখছে, হ্যাঁ 4 বা 5 লাইন লিখছি, এনাফ। সো আমি এভাবে চেকলিস্টটা মিলাই দেখলাম। ঠিক আছে, বুঝছো? এখন বলবা যে ভাই এই কবিতাটা কই আছে, আমরা পড়বো, বাট এতটুকু কি বুঝতে পারছো? থিম জিনিসটা ক্লিয়ার এখন, বলো তো?